স্বাগত। দেখছেন কোন পথে বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান। আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন ফজলুর রহমান। আপনারা অনেকেই এখন তাকে আরো বেশি করে চেনেন। তিনি অনেক পুরনো রাজনীতিবিদ, দীর্ঘদিনের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে তিনি মানে মুক্তিযোদ্ধা তো বটেই, সেই সঙ্গে তিনি বাংলাদেশের রাজনীতিতে তার যেই অসাধারণ ভূমিকা রয়েছে সেটি এখন আবার মানুষের সামনে নতুন করে সামনে এসেছে। তিনি বাংলাদেশের সংসদের সাবেক সংসদ সদস্য এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। জনাব ফজলুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা বাংলাদেশ এমন একটা সময় অতিক্রম করছি যেই সময়টিতে মুক্তিযুদ্ধকে দারুণভাবে বিতর্কিত করা হচ্ছে, যে সময়টিতে আমাদের অস্তিত্ব, আমাদের গৌরব, আমাদের অহংকারকে কারা কেন যেন কালিমা লেপন করতে চাচ্ছে। আপনি সেই অহংকার, আমাদেরকে যারা অহংকার দিয়েছেন, গর্বিত করেছেন, আপনি সেই মানুষদের একজন। বলা হয় মুক্তিযোদ্ধারা আমাদের বাঙালিদের মধ্যে তারা হচ্ছে শ্রেষ্ঠ প্রজন্ম, যারা আমাদের জন্য একটি ভূখণ্ড দিয়েছিলেন, আমাদের একটি লাল সবুজের পতাকা দিয়েছেন, আমাদের একটা নিজস্ব জাতিসত্তা দিয়েছেন। কিন্তু আজকে বাংলাদেশ সেই সময়টি অতিক্রম করছে যখন সবচেয়ে বেশি আঘাত করা হচ্ছে সেই অহংকার, সেই গর্বের মুক্তিযুদ্ধের উপর। আমি আমি জানি আপনি ছাত্রনেতা ছিলেন, পরবর্তীতে আওয়ামী লীগ ৭৫-এর ১৫ই আগস্টের পরে আওয়ামী লীগ যে বিপর্যয়কর অবস্থায় ছিল, তখন আপনি দলের হয়ে কাজ করেছেন, কিন্তু নানানভাবে আপনি আওয়ামী লীগের কাছে অসম্মানিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন। বর্তমানে আপনি বিএনপি রাজনীতিতে যুক্ত আছেন। সেই সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো, কিন্তু তার আগে আমি একটু যেতে চাই সেই যে ধরেন আপনি ৬৯ গণ অভ্যুত্থানের সময়ও অনেক তুখর ভূমিকা পালন করেছেন। আজকে কেন আমাদের এই ইতিহাস, ঐতিহ্য, আমার মুক্তিযুদ্ধের উপর আঘাত আসছে এমন তীব্রভাবে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমার সেলিউট গ্রহণ করুন এই কারণে যে এখান থেকে ১৪,০০০ মাইল দূরে আমার বাঙালি জাতিসত্তার একজন বোন এত দূরে গিয়ে যেখানে আপনাদের দেশকে ভুলে যাওয়ার কথা, সুখ ভোগ বিলাসে বৃত্তে, তারপরও আপনি দেশকে মনে রেখেছেন, দেশের কথা ভাবছেন, দেশকে নিয়ে চিন্তা করছেন, সেই কারণে আপনি আমার সেলিউট গ্রহণ করুন। কারণ আমাদের দেশ ছেড়ে যারা বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে যায় তারা দেশকে ওইভাবে আর মনে রাখতে চায় না। আমি আপনাকে এই কারণে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে সাবজেক্ট, যে বিষয়টি আপনি আমার সামনে উপস্থাপন করেছেন, বিষয়টি হলো মুক্তিযুদ্ধ। আপনি দেখেন বাঙালি খুব একটা দুর্ভাগা এবং হতভাগা জাতি। ১০০০ বছরের ইতিহাস বলে ১০০০ বছরের মধ্যে কিন্তু বাঙালি কোনোদিন স্বাধীনতা দেখে নাই। যদিও সুলতানি আমলে শামসুদ্দিন ইলিয়াস শাহ এবং হুসেন শাহ এবং বাংলার ১২ ভূঁইয়া ইশাকার নেতৃত্বে ২০০ বছর দিল্লির শাসন থেকে আমরা মুক্ত ছিলাম, বাঙালি স্বাধীন ছিল বলে বলা হয়। সেটা হলো সেই স্বাধীনতা যে স্বাধীনতা মধ্যযুগে মানুষকে দেওয়া হতো বা মানুষ ভোগ করত। তারপর আমি বলবো প্রায় ২০০ বছর বাঙালি দিল্লির শাসন মুক্ত ছিল, বাংলার স্বাধীনতা, বাংলার রাজধানী ছিল সোনারগাঁয়ে। এরপরে আবার মুঘলেরা এই দেশ দখল করলো। মুঘলদের হাত থেকে মূলত ১৭৫৭ সনে আমার বাংলা পরাধীন হয়ে গেল। কাদের হাতে? ব্রিটিশদের হাতে। ব্রিটিশের রাজ্যে তখন সূর্য অস্ত যায় না তাদের সাম্রাজ্যে। সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাতে আমার দেশের স্বাধীনতা সূর্য অস্তমিত হলো। প্রায় ১৯০ বছর আমরা যে অত্যাচার সহ্য করেছি, নির্যাতন সহ্য করেছি, আমার দেশের সম্পদ যেভাবে লুণ্ঠিত হয়ে ৭ সমুদ্র ১৩ নদীর পারে জাহাজে ভরে নিয়ে গিয়েছে সেই লর্ড ক্লাইভেরা হেস্টিংসরা,
এইগুলো চিন্তা করলে এখনো আমি আটকে উঠি। এক সময় আমার দেশকে বলা হতো সোনার বাংলা। আসলে এই অঞ্চলের মধ্যে, পৃথিবীর এশিয়ার মধ্যে, পূর্বাঞ্চলের মধ্যে বাংলাই ছিল শ্রেষ্ঠ সম্পদশালী দেশ, যেখানে টাকা ছাপানো হতো। মহাতোপচাঁদ জগৎ শেঠ ছিল সেই টাকা ছাপানোর কারখানার মূল ব্যক্তি। সেই যে বাংলাদেশ, সেই বাংলা পরাধীন হয়ে গেল, আমাদের পূর্বপুরুষেরা যুদ্ধ করলো, এবং সেই যুদ্ধ প্রথম থেকে শুরু হলো বাংলায় তিতুমির, হাজী শরীয়তুল্লাহ। পরবর্তী সময়ে এই বাংলায় যুদ্ধ হলো, দেশ থেকে বিদেশে গিয়ে যুদ্ধ করলো সুভাষের মতো দেশপ্রেমিকেরা ভারতবর্ষ এবং বাংলার স্বাধীনতার জন্য। তারা এই দেশের স্বাধীনতা দেখে যেতে পারে নাই। একটা মেকির স্বাধীনতা আমাদের জীবনে এসেছিল 47। এটা মেকির স্বাধীনতা আমি এই কারণে বলবো যে এই ধরনের একটা দেশ, ভৌগোলিক দেশ, কোনো সময় একত্রে একসাথে থাকতে পারে না, স্বাধীন হতে পারে না। কারণ একটা দেশ থেকে, একটা অঞ্চল থেকে আর একটা অঞ্চলের দূরত্ব প্রায় 2000 কিলোমিটার। সেই যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান হলো, সেই 47 থেকেই বাঙালিদের কপালে দুর্ভোগ নেমে আসলো। এবং সেই দুর্ভোগের প্রধান কারণ প্রথম শুরু হলো ভাষা থেকে। যখন তারা বলল তাদের উর্দু ভাষা আমাদের উপরে, পাঞ্জাবিদের উর্দু ভাষা বা পশ্চিমাদের উর্দু ভাষা আমাদের উপরে চাপিয়ে দিবে, তখনই যারা পাকিস্তান আন্দোলন করেছিল আমাদের পূর্বপুরুষ, তাদের মধ্যে সম্বিত ফিরে আসলো। এবং 48 সনের 11ই মার্চ থেকে যে আন্দোলন শুরু হলো, 52 সনের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের যে পরিসমাপ্তি হলো, এবং তখনই বাঙালি জাতীয়তাবাদের আবার নতুন করে উন্মেষ ঘটল। সেই 52, 62, 64, 66, 69, 70, 71 এর মুক্তিযুদ্ধ, এই যে 52 সন থেকে ধরে 71 সন পর্যন্ত প্রায় 20 বছরের যে একটা দীর্ঘ পথ পরিক্রমা, যে পথ পরিক্রমায় আমাদের ছেলেরা রক্ত দিয়েছে, ভাষা আন্দোলনে বরকত, সালাম, জব্বারেরা, 62 শিক্ষা আন্দোলনে বাবুল, ওয়ালিউল্লাহরা, 64 শিক্ষা আন্দোলনের শহীদরা, 66 6 দফা আন্দোলনে মনু মিয়া সহ শত শত শহীদ, 69 গণ অভ্যুত্থানে আসাদ, মতিউরেরা, এই যে রক্ত দিল, সেই রক্তের সাগরেই স্লোগানে স্লোগানে বিচ্ছুরিত হলো বাংলার পূর্বাকাশ। সূর্য উদয় হওয়ার সময় আসলো। যে স্লোগানের মূল শুরু হলো 6 দফা আন্দোলন থেকে, তুমি কে আমি কে বাঙালি বাঙালি। 69 গণ অভ্যুত্থান থেকে তোমার আমার ঠিকানা পদ্মা, মেঘনা, যমুনা, রক্ত সূর্য উঠেছে, বীর বাঙালি জেগেছে। এবং সেই যে বাংলার এই স্লোগানগুলোর মধ্যে দিয়ে এই বাংলার পূর্বাকাশে রক্তিম সূর্য উদিত করার জন্য বাঙালি জাতির যে প্রচেষ্টা, বাঙালি জাতির যে নিরন্তর সংগ্রাম, আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। 1964, 66, 69, 71 সনে সেই আন্দোলনের সঙ্গে আমি প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম। এবং জড়িত ছিলাম বলে আমি দেখেছি ধীরে ধীরে বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের পথে ধাবিত করার জন্য কি করে ছাত্র সমাজ, তৎকালীন নেতা সিরাজুল আলম খানের নেতৃত্বে, তখন বঙ্গবন্ধু আগরতলা ষড়যন্ত্র মামলায় ছিলেন 67 সন থেকে 69 সন পর্যন্ত, আওয়ামী লীগ, ছাত্রলীগ কিভাবে বাংলার মানুষকে মুক্তিযুদ্ধের দিকে এগিয়ে নিয়েছে। এবং তারই ফলশ্রুতিতে 69-এর 11 দফা আন্দোলনে আইয়ুব খান চলে গেল, এহিয়া খান আসলো। এহিয়া খান এসে 70 সনে নির্বাচন দিল। সেই নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ নৌকা মার্কা সারা পাকিস্তানে নিরঙ্কুশ জয়লাভ করলো। সেই জয়ের মধ্য দিয়ে যখন বাঙালিরা পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতা পাবে, তখন পাঞ্জাবিদের চক্রান্তে, ভুট্টোর চক্রান্তে তৎকালীন প্রেসিডেন্ট এহিয়া খান ভোটের রিজাল্ট, গণতন্ত্রের রিজাল্টকে অস্বীকার করলো। ক্ষমতা তখন বঙ্গবন্ধুর হাতে বা আওয়ামী লীগের হাতে দিতে দেয় নাই। সেই কারণেই সেদিন যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধ সেই 1 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত যে সংগ্রাম, তার পদে পদে 7ই মার্চের সেই এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম
অথবা আমি যদি হুকুম দিবার নাও পারি তোমরা সব বন্ধ করে দিবে, আমরা ভাতে মারবো, পানিতে পারবো, গেরিলা যুদ্ধের এই যে কৌশলগত আহ্বান, সেই আহ্বানের মধ্য দিয়ে বাঙালি জাতি এমন এক পর্যায়ে উপনীত হলো যে 25শে মার্চ সন্ধ্যার সময় ইয়াহিয়া খান বাংলাদেশ থেকে পালিয়ে গেল এবং পাকিস্তানের সৈন্যরা আমাদের উপরে আক্রমণ করলো। সেই আক্রমণের প্রত্যুত্তরে আমরা বাংলাদেশের সেই পুলিশ, সেনাবাহিনী, ছাত্র, যুবক আমরা অস্ত্র তুলে নিলাম। 9 মাসের যুদ্ধে আমরা 30 লক্ষ লোকের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, হাজার হাজার সোনার সংসার পরে ছারখার করার বিনিময়ে একটা বিরান ভূমি বাংলা পেলাম। রক্তের সাগরে পাকিস্তান ডুবে গেল, পূর্বাকাশে বাংলার পূর্বাকাশে ঝলমল করে স্বাধীনতার রক্তিম সূর্য উদিত হলো। আপনি যেই ইতিহাসটুকু বললেন 10 মিনিটে, পুরো সেই সুলতানি আমল থেকে স্বাধীন বাংলা পর্যন্ত। এখন বলা হচ্ছে এই যে বয়ানটি আপনি দিলেন, বলা হচ্ছে এটি আওয়ামী লীগের বয়ান। ইতিহাস কি কখনো কোনো দলের বয়ান হয়? বলা হচ্ছে যে এই যে আমার মুক্তিযুদ্ধ, 71-এর যে ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস, এগুলি আওয়ামী লীগের বয়ান। আমি আপনাকে একটা কথা বলি, এখন আমাদের সুস্পষ্ট করে বলার সময় এসেছে। যারা মুক্তিযুদ্ধের এই ইতিহাসকে অস্বীকার করতে চায়, যারা 72-এর সংবিধানকে বলে আওয়ামী লীগের ম্যানিফেস্টো, যারা 71-কে অস্বীকার করতে চায়, এখন খুব সুস্পষ্টভাবে বলার সময় এসেছে তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। মুক্তিযুদ্ধ যারা চায় না তাকে মাকে চায় না। মা হইল বাংলার মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের পেট চিরেই বাংলাদেশ, রক্তাক্ত বাংলাদেশ বেরিয়েছে। কাজেই যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না তারা বাংলাদেশকে বিশ্বাস করে না, এবং বাংলাদেশকে যারা বিশ্বাস করে না তারা কিছুতেই বাংলাদেশের উপদেষ্টা হইতে পারে না, বাংলাদেশের মন্ত্রী হইতে পারে না, বাংলাদেশের নেতৃত্ব আইলে তাদেরকে বলতে হবে তারা অন্য কোনো দেশের এজেন্ট। আমি খুব ক্লিয়ারলি বললাম তারা অন্য কোনো দেশের এজেন্ট। এবং যারা মুক্তিযুদ্ধের এত বড় ত্যাগকে, বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জনকে যারা সমর্থন করে না, তাদের পূর্বপুরুষের রক্তে কালিমা আছে। তাদের পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধে হেরে গেছে বলেই সেই পূর্বপুরুষের রক্তের বা হেরে যাওয়ার প্রতিশোধ দেওয়ার জন্য প্রতিহিংসা পরায়ণ হয়ে তারা এই কথা বলছে। কারা বলছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা এখনো ধৈর্য ধরতে চাই। আমি গত পরশুদিনের আগের দিন, পরশুদিন 9 তারিখে জাতীয়তাবাদী দলের মুক্তিযোদ্ধারা, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ঢাকার প্রেস ক্লাবে বিশাল একটা মুক্তিযোদ্ধা সমাবেশ করেছে, এবং সেখান থেকে মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম সহ, জয়নাল আবদিন সহ, আমি সহ, আমরা সবাই, সাবেক এমপি এবং বিরোধী দলের নেতা হারুনুর রশিদ সহ, আমরা সবাই একযোগে বলেছি মুক্তিযুদ্ধ যারা বিশ্বাস করে না তারা 71-এর রাজাকারের বংশধর, এরা আলবদরের বংশধর, এদের এই দেশে শাসন করার বা রাজনীতি করার কোনো ধরনের অধিকার নাই। আমরা এই কথা খুব সুস্পষ্ট ভাবে বলতে চাই। আর বলেন, এখন ধরেন যেই আপনি আপনার 10 মিনিটের ইতিহাসে সব জায়গায় পরতে পরতে এই দেশের ছাত্ররা যে এই আন্দোলনগুলোকে নেতৃত্ব দিয়েছে তারাই ছিল মূল শক্তি আমার অধিকার বাস্তবায়নে, আমার স্বাধীনতা অর্জনে। কিন্তু আজকে যেই ছাত্রদেরকে আমরা নেতৃত্বে দেখছি, যেই ছাত্ররা বলছে 72-এর সংবিধান মানি না, 71-এর মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের বয়ান এটি আওয়ামী লীগের বয়ান, এটি তারা মানে না, এই ছাত্ররা তাহলে কারা? এই ছাত্ররা কি আপনাদের সেই উত্তরাধিকার, যারা আপনারা একদিন স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন, প্রাণ বিসর্জন দিয়েছিলেন? এখন এরাও তো বলছে যে তারাও দেশের জন্য স্বাধীনতা এনেছে, 24-এ তারা নতুন স্বাধীনতা এনেছে। এই ছাত্ররা কারা? আপনি কি এই ছাত্রদেরকে বলবেন যে তারা ওই রাজাকারের বংশধর? আমি আপনাকে খুব পরিষ্কার ভাবে বলি, 71-এর মুক্তিযুদ্ধের সঙ্গে যারা এই মুক্তিযুদ্ধের তুলনা করে, আমি ওই দিন আমার বক্তৃতায় বলেছি বিড়ালকে দেখতে কিন্তু বাঘের মতোই দেখা যায়, বলা হয় বাঘের মাসি নাকি বিড়াল। 71-এর মুক্তিযুদ্ধ হলো বাঘ, আর 24-এর যে যুদ্ধ যেটাকে গণঅভ্যুত্থান বলা হয়, এটাকে যদি তারা মুক্তিযুদ্ধ বলতে চায় তাইলে আমি বলবো এটা হলো বিড়াল। বাঘ আর বিড়াল এক জিনিস না। 1, 2 নম্বর হলো এরা কারা?
যারা বলে যে 24 তারিখে তারা মুক্তিযুদ্ধ করেছে এবং সেই মুক্তিযুদ্ধের ভ্যানগার্ড ছিল ছাত্র শিবির, আমি বলবো ছি, আমি যদি জানতাম ছাত্র শিবির ওই 5ই আগস্টের সংগ্রামের ভ্যানগার্ড, আমি যাইতাম কিনা 1000 বার চিন্তা করতাম। যদিও শেখ হাসিনার শাসন সম্পর্কে আমার সাংঘাতিক ধরনের তার শাসনকে উৎখাত করার জন্য আমার সাংঘাতিক প্রচেষ্টা ছিল, তারপরে শিবির যে আন্দোলনের ভ্যানগার্ড, এটাই যদি সত্য হয় তাহলে সেই আন্দোলনে আমি ছিলাম না, বাবা আমি নাই, বা যদি গিয়েও থাকি সেটা আমার ভুল হয়েছে বলে আমি মনে করব। সে আন্দোলনের ভ্যানগার্ড শিবির না, যারা বলতেছে তারাও না, সে আন্দোলনের ভ্যানগার্ড ছিল বাংলাদেশের জনগণ। হাজার হাজার লাখ লাখ মানুষ যারা এসেছে, তারা এরা না, তারা এসেছে একটা একটা আমি কি বলবো, প্রতীকী একটা নেতৃত্বের মধ্যে দিয়ে। বলা হয়েছে ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে, কেউ দেখতে চায় নাই কোন ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে, শুধু জানছে ছাত্ররা ডাক দিয়েছে, লাখে লাখে মানুষ এসেছে। ওই যে 15 বছরের শেখ হাসিনার বিরুদ্ধে মানুষের যে সাংঘাতিক ধরনের রাগ, ঘৃণা, কারণ 3টা ইলেকশন, 14 সন, 18 সন এবং 24 সন। 14 সনে শেখ হাসিনা বিনা ভোটে ক্ষমতায় গেল, 153টা সিট উনি নিজে নিয়ে নিলেন বিনা ভোটে। তারপরে 18 সনে দিনের ভোট রাতে করলেন, মানুষে বলে এটা নিশিরাতের ভোট হলো। তারপরে 24 সনে আমি আর ডামির ভোট হলো। এটাতে মানুষ এত বেশি রাগান্বিত ছিল, এত বেশি শপথে বলি আনছিল যে আজরাইল আসলেও শেখ হাসিনাকে আমরা তাড়াই দিব। সেই জায়গাটাতে গিয়া মানুষ এখন হোঁচট খেয়েছে কিনা, তাদের বিশ্বাসের এখন অবমাননা হয়েছে কিনা, তাদের বিশ্বাসকে নিয়ে কেউ খেলা করছে কিনা, তারা যদি মনে করে ইসলামী ছাত্র শিবির ভ্যানগার্ড এবং তারা ছিল নেতা, তাইলে বাপের বেটা তারা এখন একটা মিটিং ডাকুক, দেখি কত লোক হয়, কারা যায়, যে আমরা ইসলামিক ছাত্র শিবিরের নেতৃত্বে আন্দোলন করছি, আসেন আপনারা আমাদের সাথে, দেখি কত লোক যায়। কাজে আমি মনে করি এখন তারা মানুষকে ধোঁকা দিচ্ছে। তারা আগে যে কথা বলে মানুষকে সাথে নিছিল, আর এখন যে কথা বলছে, দুইটার মধ্যে যোজন যোজন ফারাক। এবং দিনে যে কথা তারা বলছিল, রাতে তারা সেটা অস্বীকার করছে এবং তাদেরকে বলা হয় মুনাফেক। ওই দিন আমি একটা বিয়ের অনুষ্ঠানে গেছিলাম, একজন মৌলানা সাহেব আমাকে জিজ্ঞাসা করছে, তার বাড়ি সিলেট, ও বা ফজলু মিয়া, আপনারা যে কইলেন 5ই আগস্ট বিপ্লব করছেন, 5ই আগস্টে তো আপনারা এই কথা কইছেন না, দিনে রাইতে তো আপনারা এক কথা বলেন নাই, তো আপনারা তো মুনাফেক। ফেসিস্ট বেশি খারাপ না মুনাফেক বেশি খারাপ ইসলামের দৃষ্টিতে? এই প্রশ্নগুলো এসেছে বলেই এখন বাংলাদেশে একটা কুয়াশা সৃষ্টি হয়েছে। আপনাকে বললাম অন্ধকারের দিকে যাচ্ছে। এই দেশে কোনো সরকার আছে কি নাই, এই দেশে ভবিষ্যৎ কি, এটা কিন্তু মানুষ বুঝতে পারতেছে না। মানুষ খুব একটা অনিশ্চিত অবস্থার মধ্যে দিয়ে আছে। কিন্তু একটা জিনিসের মধ্যে মানুষ সিদ্ধান্তের সাংঘাতিক ভাবে তাদের শপথ গ্রহণ করেছে যে মুক্তিযুদ্ধের বাইরের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা মানি না, যারা এই বাংলাদেশ পাইতে চায় তাদেরকে আমরা মানি না। এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি বলেই, বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত গ্রহণ করেছে বলেই মনে হয়। আজকে আপনি যে কথাটা আমাকে জিজ্ঞাসা করতেছেন, আমার অনেক বয়স হয়েছে, আমার কান্নাও আসে। কত যুদ্ধ করব? আমি 60 বছর যাবৎ রাজনীতি করি। আরো কি আমার জীবনের শেষ দিন পর্যন্ত এইসব মিথ্যাবাদী, জোচ্চোর এবং মুনাফেকদের বিরুদ্ধে আবার যুদ্ধ করতে কি আমার জীবন যাবে? এত বড় হাইজ্যাকিং তো আমি পৃথিবীর ইতিহাসে কোথাও দেখি না একটা আন্দোলনকে। এখন বলতেছে 72-এর সংবিধান ফালাইয়া দিব, শেখ মুজিবকে আমরা এখানে ছবি পুড়িয়ে ফালাইয়া দিব, আমরা তাকে বাতিল করে দিব, মুক্তিযুদ্ধ কিছু না। এই কথাগুলো যদি 5ই আগস্টের আগে তাদের কোনো কর্মসূচিতে দিত, দেখতাম কত মানুষ তাদের আন্দোলনে যায়। এখন তারা এই কথাগুলো বলছে হাতে ক্ষমতা পেয়ে, কিন্তু মানুষের ক্ষমতা চিরস্থায়ী হয় না এবং অন্যায় ক্ষমতা মানুষের ধ্বংস হতে বাধ্য। তারা ধ্বংস হবে যারা এইসব মিথ্যা কথা বলছে। এটা হলো আমার কথা। এর মধ্যে আমরা আরেকটা জিনিস দেখছি, দেখুন বঙ্গবন্ধুর সঙ্গে এই ঘটনা ইতিহাসে আরো অনেকবারই ঘটেছে যে বঙ্গবন্ধুর সঙ্গে অন্য নেতাদেরকে তুলনা করা হয়। ধরেন
প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে বেশি গুরুত্বপূর্ণ, প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাকি বঙ্গবন্ধু? বঙ্গবন্ধু বেশি গুরুত্বপূর্ণ নাকি মাওলানা ভাসানী, নাকি শহীদ সরওয়ার্দী, নাকি শেখ ফজলুল হক? এইভাবে যে একজনকে আরেকজনের বিরুদ্ধে দাঁড় করানো, কাউকে ছোট করা, কাউকে বড় করা, কিংবা কাউকে সমান করা, ইতিহাসে তো সবার অবস্থান সমান নয়। এই যে বঙ্গবন্ধুকে খাটো করা, বঙ্গবন্ধুকে না মানা, তাকে অসম্মান করা, এইটাকে কেমন করে দেখেন? দেখেন, আমি এই কথাটা, আমি একটা দল করি, ওই দলে থেকে বঙ্গবন্ধুর ব্যাপারে আমি সব কথা, শুধু একটা কথা আপনাকে বলি, ইতিহাসকে আপনি দায়িত্ব দেন। ইতিহাসে কার কি গুরুত্ব, কার কি নেতৃত্ব, কার কি ঐতিহাসিক অবদান। এবং আমার মনে হয়, আমি সবসময় এই কথাটা বলে আসছি এবং এখনো বলছি, যে মুক্তিযুদ্ধের যে ফাইনাল খেলা, মুক্তিযুদ্ধের যে ফাইনাল খেলার ক্যাপ্টেনের নাম হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আবার এই খেলায় বঙ্গবন্ধু নিজে অনুপস্থিত ছিলেন ফাইনাল খেলা। সেইখানে একজন অচেনা প্লেয়ার, তার নাম জিয়া, পরে বলছে মেজর জিয়া, আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, প্রথমে নিজের নামে, তারপরে বঙ্গবন্ধুর নামে, অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কাজে সে একটা সেঞ্চুরিও মারছে। এখানে বঙ্গবন্ধুর অনুপস্থিত তাজউদ্দিনের ভূমিকাও কম না। কিন্তু আপনি যদি বলতে চান ক্যাপ্টেনকে, নিশ্চিতভাবে বাংলার ইতিহাস একদিন না সবসময় বলবে মুক্তিযুদ্ধের বা স্বাধীনতা সংগ্রামের খেলার ক্যাপ্টেনের নাম হলো শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু অন্যদেরও অবদান আছে, তারাও খেলছে, কিন্তু ক্যাপ্টেনের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জি, কিন্তু এই মানে এই অবমাননা কি জন্য করতে চায়? কিংবা ধরেন আপনি যে ছাত্রদের কথা বললেন যে তারা পরিচয় গোপন করে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, এবং আপনি বলছেন যে ৭১কে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে ফজলুর রহমান, আপনাকে দেখতে পাচ্ছি না কিন্তু, মুক্তিযুদ্ধকে অস্বীকার করে ৭২-এর সংবিধানকে অস্বীকার করে যারা বাংলাদেশে রাজনীতি করতে চায় তারা অন্য দেশের এজেন্ট। ফজলুর রহমান, আমি কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না। ফজলুর রহমান, আপনি কি আছেন আমাদের সঙ্গে? আমি দেখতে পাই না কিন্তু আপনাকে। কোনো কারণে নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে সম্ভবত। আমি দেখি, অপেক্ষা করব। আমাদের সঙ্গে আজকে অতিথি রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি ৭১-এর মুক্তিযোদ্ধা, ৬৯-এর গণ অভ্যুত্থানের থেকে শুরু করে ছাত্র নেতা হিসেবে তিনি খুবই একটা বিরাট ভূমিকা পালন করেছেন, এবং তিনি কিশোরগঞ্জ ৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। প্রায় ৬০ বছরের তার রাজনৈতিক জীবন, এবং তারা মুক্তিযোদ্ধারা একটি সমাবেশ করে তারা বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য একটা প্রতিজ্ঞা নিয়েছেন। তিনি আজকে আমার অতিথি। কোনো কারণে একটু কারিগরি ত্রুটি হয়তো কোথাও হয়েছে, যে কারণে ইন্টারনেটেরও সমস্যা হতে পারে। তিনি আবার যদি আমার সঙ্গে যুক্ত হন, আমি তাকে আবার সংযুক্ত করার চেষ্টা করব। জি, আমি বুঝতে পারছি তিনি চেষ্টা করছেন সংযুক্ত হওয়ার। জি, হ্যালো। জি, আপনাকে আবার পেয়েছি আমি। জি, জি, আমি প্রবলেমটা কোথায় হয়েছিল বুঝতেছি না তো, আমাদের দিক থেকে? হ্যাঁ, আপনি কোনো কারণে ইন্টারনেট হয়তো দুর্বল হয়ে গেছিল, কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল। আচ্ছা, অসুবিধা নাই। এখন আবার যেহেতু আপনাকে পেয়েছি, যেই ছাত্ররা, এখন ২ জন ছাত্র আছে উপদেষ্টা, বাকি ৩ জন ছাত্র আছে উপদেষ্টা, এবং বাকিরা মাঠে রয়েছে, একই সুরেই তারা কথা বলছে। তারা ৭২-এর সংবিধান মানে না, তারা মুক্তিযুদ্ধ মানে না, তারা বঙ্গবন্ধুকে মানে না, কোনো কিছুই মানে না। এখন আপনি বলছেন যে যারা মানে না তারা তো উপদেষ্টা হতে পারে না, তাহলে এই উপদেষ্টাদের নিয়ে আপনারা করবেন কি? শুনেন, প্রত্যেকটা যে কোনো কঠিন সমস্যার সমাধান, প্রতি মুহূর্তের সমাধান, সমস্যার সমাধান খুব দ্রুত হয় না। একটা জিনিস এক জায়গাতে চলে গেছে, এটার বিরুদ্ধে আস্তে আস্তে মানুষ আবার রেডি হইতেছে।
যারা এই ধরনের মিথ্যা কথা বলতেছে, অপবাদ দিতেছে, এবং দেশটাকে যারা মনে করতেছে যে এটা একটা ওয়ারান রাজত্ব, এটা একটা ফেলুল্যান্ড, যারা মনে করতেছে তারা খুব ভুল করতেছে। এইসব ছেলে পেলেরা, এদের কোনো পূর্ব ইতিহাস নাই, বর্তমান ইতিহাসও নাই। এরা এই দেশটাকে আল্লাহ জানে এরা কোত্থেকে আসছে, কে আনছে। এখন তো মনে হয় ইউনূস সাহেবকে আমি বলছিলাম 100 বছরের মধ্যে এই ধরনের বাঙালির সন্তান জন্মগ্রহণ করে নাই, কিন্তু এখন তো আমার মনে হয় যে উনি যেভাবে বক্তৃতা করে ওদেরকে একটা মানে হিমালয়ের সিংহে তুলে দিছে। ছাত্ররাই সব, ছাত্ররাই সব, এরাই সব, ছাত্ররা বলে না, ওই ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্ররাই সব। এরা তো মনে করতেছে এরাই দেশের মালিক মুক্তার হয়ে গেছে। এখন সারা দেশব্যাপী এখন সবচেয়ে বড় যন্ত্রণার নাম হলো সমন্বয়ক। সবচেয়ে বড় যন্ত্রণা, গ্রামে গ্রামে সমন্বয়ক পৌঁছে গেছে, থানায় থানায়, জেলায় জেলায়, এবং এদের কাজ হইল চাঁদাবাজি করে বেড়ানো। আমি যা শুনি চতুর্দিক থেকে, এখন আর কান ধরার, মন দিয়া শোনার আর সময় নাই। অবস্থাটা হয়ে গেছে, এরা দেশটাকে এমন একটা জায়গাতে নিয়ে যাচ্ছে, আমার মনে হয় এক সময় মানুষ রুখে দাঁড়াবে, এবং সেই সময়টা খুব বেশি দূরে নয়। এরা যা করছে, এরা নিজেদের সুখ বুক, বিত্ত, বৈভব, বিলাস বাড়ানোর জন্য এরা যা করছে, এগুলো এখন আমার মুখে বলা বড় বিপদ। এই কারণে বিপদ যে তারা আমার সন্তান তুল্য। এইসব ছেলে পেলেরা একটা সময় সাহসিকতা দেখাইছে, সেই সাহসিকতার পরিণতি যে এইটা হবে, এটা ভাবতে গেলে আমার নিজেকে খুব ছোট মনে হয় যে একটা দেশে এই ধরনের ঘটনা ঘটতে পারে। কাজে আমি এদের পেছনে এদেরকে আমরা এখন সামনে দেখতে পাচ্ছি। আপনার কি মনে হয় যে ধরেন গত 5 মাসে শেখ হাসিনা সরকারের পতনের পরে যেভাবে তারা তাদের আসল পরিচয় তুলে ধরছে, তাদের কাজে কর্মে, কথায় কখনো কখনো প্রকাশ্য স্বীকার করছে যে তারা জামাত শিবিরের লোক, আপনার কি মনে হয় তাদের পেছনেও আরো কেউ বড় কেউ আছে, এবং তারা কারা? হ্যাঁ, আমার মনে হয় না, শুধু আমি এখন বিশ্বাস করা শুরু করছি তাদের পিছনে স্বাধীনতা বিরোধী শক্তির কালো হাত আছে, এবং তারাই তাদেরকে সাহস দিয়া এই জায়গাতে নিয়ে যাচ্ছে, যেটা এই দেশের জন্য সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার হয়ে যাবে, সবচেয়ে দুর্ভাগ্যের। এবং দেশটা এমন একটা জায়গাতে যাবে, আমি আর এখন এটা চিন্তা করতে পারতেছি না। তারা যদি এই এই পথে চলতে চায়, মুক্তিযুদ্ধের বিরোধী পথে, 71-এর পাকিস্তানি হানাদার আলবদর রাজাকারদের পথে যদি তারা চলতে চায়, তাহলে এই দেশে কিন্তু এমন ঘটনা ঘটবে যেটা আমি আর বলতে চাই না। এবং আমি তাদেরকে অনুরোধ করব, তোমরা বাবারা, তোমরা এই পথ থেকে ফিরে আসো। এবং ইউনূস সাহেবকে আমি অনুরোধ করব, আপনি অনেক বড় মাপের মানুষ, আপনাকে আমরা বড় বিশ্বাস করি এবং করছিলাম বড় বিশ্বাস। আপনি দেশকে আর গৃহযুদ্ধের দিকে নিয়ে যায়েন না। আপনারা যে পথে চলতেছেন সেই পথটা কিন্তু বাংলাদেশের ধ্বংসের পথ। এই পথে কিন্তু গত 54 বছর যাবৎ স্বাধীনতা বিরোধীরা চলছে, তারা কোনো নিজেদেরকে তারা প্রতিষ্ঠিত করতে পারে নাই। এখন আপনাদের ছত্রছায়া 5ই আগস্টের আন্দোলনের একটা কথা বলে, একটা বাহানা করে আপনাদের ছত্রছায়া এখন স্বাধীনতা বিরোধী শক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরে প্রতিশোধ নিতে যাচ্ছে। সেই প্রতিশোধের স্পৃহার পর থেকে আমি মনে করি ইউনূস সাহেব, আপনি তাদেরকে বিরত করতে পারেন, এবং বিরত না করলে পরে সমস্ত দায়ী আপনি হবেন কিনা নিজে চিন্তা করে দেখবেন। এরকম পরিস্থিতি তো এর আগেও বাংলাদেশে হয়েছে 75-এর 15ই আগস্টের পরে। তখন আপনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন, এবং বঙ্গবন্ধুকে হত্যার পরে আপনারা আবার বাকশাল গঠন করেছিলেন। পরে মানে শেখ হাসিনা আসার পরে আপনারা বাকশাল গঠন করেছিলেন, কিন্তু 75-এর পরে যে স্বাধীনতা বিরোধীদের যে চক্র, তাদের যেই চক্রান্ত, সেগুলো কিন্তু প্রথমে আপনারাই রুখে দিয়েছিলেন। সেই প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপটের মধ্যে পার্থক্য কি দেখেন? সেই প্রেক্ষাপটটা ছিল শুধু বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল কতগুলো কুলাঙ্গার, নরপশু, নরাদম। আমি যাদেরকে বলি যে কয়েকদিন আগে একটা নরপশু বেজন্মা, ওই যে ওদের সাথে, ওদের পূর্বপুরুষের সাথে মোহাম্মদী বেগের দেখা হয়েছিল, এদের পূর্বপুরুষের সঙ্গে সীমারের দেখা হয়েছিল, যারা শিশু হত্যা, নারী হত্যা করিয়া বড় গলায় আবার এইসব বাজে এইসব কথা বলে মানুষকে শোনায়। আবার এই দেশে কিছু নরপশু আছে, তারা হাততালি দেয়। সেই 15ই আগস্টের ঘটনা,
সেইখানে বঙ্গবন্ধুকে অস্বীকার করা হয়েছিল বা অমুক করা হয়েছিল, তার চেয়ে বড় কথা ছিল 15ই আগস্টের ঘটনার পরে কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তিরা ক্ষমতায় আসে নাই। স্বাধীনতার বিভিন্ন বিশ্লেষণ করছে, এইভাবে ওইভাবে এইভাবে ওইভাবে অ্যাডজাস্ট কম্প্রোমাইজ করছে, কিন্তু এখন তো নির্দিষ্টভাবে স্বাধীনতার মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হচ্ছে। 75-এর 15ই আগস্ট কিন্তু মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয় না। এটা আপনারা ওই ঘোষণাটা, এমনকি খুনি খন্দকার মুস্তাক যে ঘোষণা দিছে, সে প্রথমে বলছে না বাংলাদেশ চলবে মুক্তিযুদ্ধের পথে। কথাটা খুব বোঝার চেষ্টা করেন। এখন তো নির্দিষ্টভাবে বলা হচ্ছে 71-এর মুক্তিযুদ্ধ এটা হলো সেপারেশন ওয়ার, এটা রিয়েল মুক্তিযুদ্ধ না। রিয়েল মুক্তিযুদ্ধ নাকি 47 এবং 24। তারা এখন বলতে, এখন তো এটা তারা সামনে আসছে এইভাবে, অর্থাৎ স্বাধীনতা বিরোধী শক্তি ডাইরেক্টলি সামনে আসতে চাচ্ছে, এটি আমার মনে হচ্ছে। তো সেইটা যদি আসতে চাচ্ছে মানে কি অলরেডি দেয়ার, তো তারা তো চলে না, এত সহজ না। এখন আমরা বাইচা আছি, এত সহজ না। এই যে কিছুদিন পরে দেখবেন শিয়ালের গর্তে ঢুকেও যাইতে পারে। এত সাহস করিয়া তারা যেটা করতে চাইতেছে, ইট ইজ নট সো ইজি। এখনো বাংলাদেশে 17 কোটি মানুষের মধ্যে, আমি মনে করি 17 কোটি মানুষের মধ্যে 1% বাদ দিলে এখনো সমস্ত মানুষ হইল মুক্তিযুদ্ধের পক্ষে। সেই মুক্তিযুদ্ধের পক্ষে সে কাকে নেতা মানে, কিভাবে নেতৃত্ব চায়, সেইটা বড় কথা না, কিন্তু মানুষ মনে করে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। আর মুক্তিযুদ্ধের প্রথম উপাদান হইল গণতন্ত্র, সেইটা মানুষ এখনো চায়। ওই যে ইউনূস সাহেব অনন্তকাল ক্ষমতায় থাকবে, এই যে শিশু বাচ্চা গুলাকে নিয়ে এবং বড় বড় কথা বলবে, যারা মেম্বার চেয়ারম্যানের মতো ভোট পাবে না একটা ইলেকশনে দাঁড়াইলে, যাদের রাজনীতির কোনো ইতিহাস নাই। এখন বাংলাদেশের মানুষ কিন্তু রাজপথে নেমে এক সময় বলেই ফেলবে ইলেকশন কবে দিবেন কোন, নাইলে রাজপথ থেকে উঠবো না। ইলেকশন কিন্তু দিতে হবে এবং সেই আসবো কিন্তু এই যে স্বাধীনতা বিরোধী চক্র, তারা যারা মনে করে 47-এ যুদ্ধ হয়েছে, 47-এ একটা স্বাধীনতা আর 24-এ একটা স্বাধীনতা, এরা আসলে কি করতে চায়? এদের উদ্দেশ্যটা কি, পরিকল্পনা? এটা সবসময় এদের মনে। এখন ছাত্ররা বলতেছে, ছাত্রদের পিছনে একটা কালো শক্তি আছে, একটা কালো হাত আছে, কথাটা বললাম। এরা কিন্তু গত 54 বছর যাবতীয় নিজেদের সেই সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য স্বাধীনতা বিরোধী শক্তি চেষ্টা করছে, পারে নাই। এখন এসে তারা একটা সুবিধাজনক জায়গায় দাঁড়াইছে, কাজেই তারা জয় লাভ করে ফেলছে, এটা বলা ঠিক হবে না। একটা ব্লাফের মধ্য দিয়ে, একটা মুনাফিকির মধ্য দিয়ে একটা জায়গায় এসে দাঁড়াইছে, কিন্তু সবটা জয় করে ফেলছে, এটা বলা ঠিক হবে না। মুক্তিযুদ্ধ বাদ দিয়ে বাংলাদেশ মানুষ মানবে না, আমি আপনাকে এই কথাটা খুব পরিষ্কার ভাবে বলতেছি। বাংলাদেশ মুক্তিযুদ্ধের পথে থাকবে। তাহলে ডক্টর ইউনূস, তার উপদেষ্টা পরিষদ এবং এই ছাত্র যারা ফ্রন্ট লাইনে আছে, তাদের ভবিষ্যৎ কি? তাদের ভবিষ্যৎ, তারা যদি একটা সঠিকভাবে, এখনো যদি তারা সঠিকভাবে একটা নির্বাচন দিয়ে ক্ষমতাকে জনগণের প্রতিনিধিদের হাতে তুলে দিতে চায় একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে, অন্তত তারা সেফ একটা এক্সিট পাবে। আর যদি অনন্তকাল থাকতে চায় কূটকৌশল করে, বিভিন্ন ধরনের অপবাদী কথা বলে, অপবাদ দিয়ে বিভিন্ন ধরনের রং তামাশা করে, বা বিনা যুক্তিতে যুক্তি তৈরি করে, বিনা কারণে কারণ তৈরি করে যদি ক্ষমতায় বেশি দিন থাকতে চায়, ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়, তাহলে আগের যারা এইসব করছে তাদের যে পরিণতি হয়েছে, তাদের পরিণতি ভিন্ন কিছু হবে বলে আমি মনে করি না। জনগণ তাদেরকে ওই শিক্ষাটাই দিবে। এখন এইবার যে পরিস্থিতি, এরকম পরিস্থিতি তো আগে বাংলাদেশে কখনো হয়নি। আমি আপনার সাথে এই ব্যাপারে একমত হব। এখন আমার কেন জানি মনে হচ্ছে এইবারের পরিস্থিতি এমন জটিল এবং কঠিন, যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবারই বলছে, যে যারা সুজা মনে করতেছেন বিএনপি যে এটা মানে কলা দিয়া দুধ খাওয়ার মতো সহজ, এত না। এখন রাজনীতি আগের যে কোনো সময়ের চেয়ে কঠিন। আমার কাছে মনে হয় এখনকার যে ভবিষ্যৎটা আগের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশের জন্য কঠিন অবস্থা দাঁড়াইছে। আমি কল্পনা করতেও আমার মাঝে মধ্যে ভয় লাগে, কল্পনা করতেও, যে তারা যদি এই অন্যায়ের পথে, অপরাধের পথে, মুক্তিযুদ্ধ বিরোধী পথে তারা যদি আরো চলতে থাকে, তাহলে এই দেশের অবস্থা আল্লাহ কোন দিকে নিবে, এটা আল্লাহ মালুম। আমি এখনো সবটা বলতে চাই না। আপনি যে বলছেন যে এই ছাত্রদের পেছনে একটা কালো শক্তি আছে,
আপনার কি মনে হয়, আপনারা কি এটা ভেবে দেখেছেন কিনা যে এই কালো শক্তি যত সময় যাবে তত বেশি তারা সুবিধাজনক ভাবে তাদের অবস্থান পাকাপোক্ত করতে পারবে, রাষ্ট্রযন্ত্রের যেই মূল জায়গাগুলো পয়েন্টগুলো আছে, কি পয়েন্টগুলো, সেই জায়গাগুলো তারা দখল করতে পারবে, যাতে করে আপনারা যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন, বাংলাদেশকে মুক্তিযুদ্ধের আদর্শে দেখতে চান, তাদের জন্য খুব দুরূহ হয়ে যাবে তাদেরকে সরিয়ে দেওয়াটা। আমি যে কথাটা বলি, যতক্ষণ পর্যন্ত তারা ক্যামোফ্লেজ করতে পেরেছে, নিজেদেরকে রাগ ডাক করে আড়ালে রাখতে পারছে, ততক্ষণ পর্যন্ত কিছুটা সুবিধা তারা নিতে পারছে। এখন যখন মানুষ তাদেরকে চিনে ফেলছে যে এরা ওই যে আসলে যে উপরের যে মুখটা সেটা মুখ না, সেটা হলো মুখোশ, আসল যে তাদের কুৎসিত মুখটা যখন এখন মানুষ আস্তে আস্তে দেখতে শুরু করছে, কাজে আর খুব বেশি দূর আগাতে পারবে বলে আমার মনে হয় না। বাংলাদেশে থাকতে হলে মুক্তিযুদ্ধকে মেনেই থাকতে হবে, বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশের প্রতিষ্ঠাকে মেনেই থাকতে, বাস্তবতাকে মেনেই থাকতে হবে। বাংলাদেশে থাকতে হলে ওই যে বলতেছে ৭২-এর সংবিধান কবর দিয়ে দিব, না, ৭২-এর সংবিধান লক্ষ লক্ষ মানুষ, ৩০ লক্ষ মানুষের রক্তে রা করে লেখা সংবিধান। কাজেই যারা এটা ওই মুক্তিযুদ্ধের রাইফেল ছিল, এটার কলম আর মানুষের রক্ত ছিল, শহীদের রক্ত ছিল কালি। কাজেই ৭২-এর সংবিধানকে পট করে কবর দিয়ে নতুন করিয়া এই দেশে আবার তালেবান শাসন কায়েম করবে, ইম্পসিবল। এটার নাম হলো সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ, বুঝতে হবে। কাজে এটা এত সহজ না। আপনি যেটা বলতেছেন যে তারা ইচ্ছা করলেই সবকিছু শক্তি অর্জন করতে পারবে, আমার বিশ্বাস মানুষ যেহেতু সজাগ হয়ে গেছে, বাড়ির মালিক যখন সজাগ হয়ে যায়, চোর কিন্তু ঘরে ঢুইকা চুরি করতে পারে না, আবার দৌড়াইয়া চলে যায়। এটা হলো আমার ধারণা। এখন ডক্টর ইউনূস তিনি এই কালো শক্তির সঙ্গে আছেন, এটা কি তিনি অনেক জ্ঞানী মানুষ, তিনি কি বুঝতে পারছেন না? যদি বুঝতে পারেন সেটা আমাদের জন্য খুব শুভ হবে, বাংলাদেশের ভবিষ্যতের জন্য খুব শুভ হবে। আর যদি বুঝতে না পারেন আমাদের জন্য দুর্ভাগ্যজনক। আর উনি যদি বুঝাও তাদের সাথে থাকেন তাহলে সেইটা হবে আরো বেশি দুর্ভাগ্যজনক। এটা কি শুধুই দুর্ভাগ্যের কথা বলছেন? এটা পরিণাম পরিণাম ভয়াবহ, পরিণাম হবে ভয়াবহ। আমি আপনাকে বললাম পরিণাম হবে ভয়াবহ। আমি তো বললাম যে আমি মুক্তিযুদ্ধে কোনোদিন একদিনের জন্য পেট ব্যথা করে, মাথা ব্যথা করে কইয়া রাইফেল থুয়ে যুদ্ধে যাই নাই, এমন কোনো ইতিহাস আমার ৯ মাসে নাই। কিন্তু এখন আমি বড় ভীত, এখন আমি বড় ভীত। শত্রু বড় লুক্কায়িত শত্রু, যারা মানুষকে ব্লাফ দিয়া এত বড় কাজ করে ফেলতে পারলো, তারা আর কি কি করবে এই ব্যাপারে আমি খুব শঙ্কায় আছি। আমি আপনাকে বললাম, তারপরে বললাম যে এখন মানুষ মোটামুটি আধা সজাগ হয়ে গেছে, আমরা সজাগ করার চেষ্টা করতেছি, মুক্তিযোদ্ধারা আমরা সজাগ করার চেষ্টা করতেছি। বস্তিওয়ালা জাগো, বস্তিওয়ালা জাগো। জি, ধরেন নির্বাচনের কথা বলেছেন, যদি নির্বাচন না দেয় সেক্ষেত্রে আপনারা কি করবেন? বিএনপি দলগতভাবে নির্বাচন না দিলে তারা যে সময়ে বলছে আমরা ঠিক আছে ২৫ সন আমরা মানতে পারি, আমি এত মানতে রাজি ছিলাম না, এখন মনে করি ৬ মাস তাদের হাতে ক্ষমতা নিরাপদ না, তারা ক্ষমতা হস্তান্তর করবে গণতান্ত্রিক ভাবে, সেটাও আর বিশ্বাসের মধ্যে আসে না। তারপরে যদি তারা যদি রিজনেবল টাইমে ইলেকশন না দেয়, বিশেষ করে ২৫ সনের মধ্যে, ইতিহাসের বিচারের ভাগ্য তাদেরকে বরণ করতে হবে। আমি এটা বলে দিলাম, ইতিহাসের কঠিন বিচারের ভাগ্য তাদের বরণ করতে হবে। আমরা দেখলাম তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করেও আবার নতুন করে লিভ টু আপিল হয়েছে, তিনি এখনো দেশে আসতে পারেননি। এর মধ্যে খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গেছেন, -2 নিয়ে কথাবার্তা হচ্ছে, -3 পর্যন্ত আসছে। আপনাদের শঙ্কা আছে কোনো? এত শক্তি বা সাহস এই সরকারের আছে, চক্রান্তকারীদের আছে বলে আমার মনে হয় না। এই সরকার বা চক্রান্তকারীরা যদি তাদের পিছনে থেকে থাকে, তারা এত শক্তিশালী যে খালেদা জিয়া, তারেক রহমান সহ ওই যে 211 নাকি -2 করে ফেলবে, এটা আমার এখনো মনে হচ্ছে না। দেখা যাক কি হয়।
আমি বুঝতে পারতেছি না, আপনাকে এই কথাটা বললাম, এটা আমি বুঝতে পারতেছি না চক্রান্তটা কত গভীরে। কারণ ছেলে পেলেদের চেহারা দেখলে, যে ছেলে পেলেরা আমি প্রথম দেখছিলাম একদম সাধারণ ছেলে পেলে, রাস্তা রাস্তা প্রাইমারি স্কুলে মানে ঘরে ঘরে গিয়া প্রাইভেট পড়ায় ভাত খায়, বলে 2 টাকা দিয়ে ভাত খাইতে পারে না। সেই ছেলেদের চেহারাগুলো দেখলে, তাদের পোশাক আশাক দেখলে, তাদের গাড়ি ঘোড়া দেখলে আমার খুব সন্দেহ হচ্ছে, খুব সন্দেহ এটার পিছনে কারা আছে। এই ছেলেদের যদি ওই শুকনা মুখগুলো আমি দেখতাম, সাধারণ মুখগুলো আমি দেখতাম, তাইলে আমার সন্তানের মতোই তাদের জন্য আমি দোয়া করতাম। কিন্তু এখন তাদের চেহারাগুলো দেখি 1 কোটি 2 কোটি 5 কোটি টাকা দামের গাড়ি দৌড়ায়, সকাল বিকাল রাত্রে দুপুর পোশাক পরিবর্তন করে। তাদের যে চেহারাগুলো আমি দেখতেছি এবং কথাবার্তার যে ব্যতিক্রম আমি দেখতেছি, আর যেভাবে সমন্বয়কের নামে বাংলাদেশে ভীতিকর অবস্থার সৃষ্টি করা হচ্ছে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে, কেন জানি মনে হচ্ছে আল্লাহ জানে এই দেশ কিভাবে সে রক্ষা করবে। তবে আমরা এই দেশের মানুষ সজাগ থাকতে হবে, মানুষকে সজাগ করতে হবে। ছেলেদেরকে আমার খুব বেশি মনে হয়। হ্যাঁ, আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ আবারও ফিরতে পারবে? আওয়ামী লীগ কেন ফিরবে? আমরা এই দেশের সমস্ত মানুষ, আমরা যদি সমস্ত রাজনৈতিক দল বা সরকার আওয়ামী লীগকে ফিরতে দেয়, তারা কি জনগণের সামনে আইসা বলতে পারবে 15 বছরের ইতিহাস বইলা যে তারা খুব ভালো কাজ করছিল? তারা তো মাথা নয় এমনি থাকতে হবে। তাদের যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের যারা এইসব কাজ করছে, হাইব্রিডের দল, তারা এই দেশে, এই যে ওই দিন দেখলাম একজন মন্ত্রী ছিল, সে তাকে দিয়ে এখানে একটা বক্তৃতা করাইছে। এইটা মানুষ যে ঘৃণা করছে, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। এর চেহারাই মানুষ দেখতে চায় না। তবে একটা কথা আমি বলি, এরা যে আওয়ামী লীগ যে আদর্শের নামে রাজনীতি করছে, বঙ্গবন্ধুর যে ওই যে 72-এর সংবিধান, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ, ওই পথে কিন্তু এদেশে রাজনীতি থাকবে, এর পিছনে মানুষও থাকবে। সেটা কারা আমি জানি না, তবে এই পথে মুক্তিযুদ্ধের যে আদর্শ, সে আদর্শের পথে আমার ধারণা হলো আস্তে আস্তে ধীরে ধীরে মানুষ সংগঠিত হবে এবং তাদের সংখ্যাটাই বেশি হবে। এটা হলো আমার ধারণা, মুক্তিযুদ্ধের পথে যারা থাকবে। এবং আমার দল বিএনপি, তারাও যদি সঠিকভাবে মুক্তিযুদ্ধের পক্ষে, আমি মনে করি ইনশাল্লাহ থাকবে। কারণ শহীদ জিয়ার দল, যিনি মুক্তিযুদ্ধের ঘোষক হিসাবে যিনি পরিচিত, আমার ধারণা তারাও সেই পক্ষে থাকলে পরে তাদের পক্ষেই মানুষ থাকবে, মুক্তিযুদ্ধের বিপক্ষে মানুষ যাবে না। আর আওয়ামী লীগ আসতে পারবে কি পারবে না, এই প্রশ্নটা খুবই খুবই বিব্রতকর একটা প্রশ্ন, বিব্রতকর। তাদেরকে আসতে দিলেও মানুষ, আমরা যদি সবাই মিলে বলি আসেন আসেন ইলেকশনে দাঁড়ান, তারা কোথাও গিয়ে সাহস করে ইলেকশনে দাঁড়াইতে পারবে না, মাথা নিচু হয়ে থাকবে, মানুষের দিকে তাকাইতে পারবে না। তো আপনার তো সাবেক দল, এই দল তো আপনার পুরনো দল, হ্যাঁ, তো তাদের এই পরিণতিটা কেন হইলো? আরেকটা জিনিস, তাদের যদি আসতে হয়, ধরেন 75-এর পরে আপনার মতো নেতারা ছিলেন, আপনি ছিলেন, কবি জসিমউদ্দিন আওয়ামী লীগের হাল ধরেছিলেন, সাজেদা চৌধুরী, জোহরা তাজউদ্দিন, এরকম আরো অসংখ্য যা আপনারা কাজ করেছেন আওয়ামী লীগে। বর্তমান আওয়ামী লীগে কি এই ধরনের কেউ আছে? আমি আপনাকে বলবো, আপনি আমার ছোট বোনের সমান, আপনি অনেক বেশি সুন্দর প্রশ্ন করেন। আমার একটা 13 সনে আমার একটা পীর হাবিবুর রহমান নামে একজন সাংবাদিক ছিল, তার সঞ্চালনায় আমার একটা টক শো আছে। আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল। আমার যদি আপনার সময় থাকে, আমেরিকা তো মানুষের সময় কম থাকে, আমার এই ওই বক্তব্যটা, ওই টক শোটা আপনি শুনেন। আওয়ামী লীগ কেন? আওয়ামী লীগ হলো এমন একটা দল, এটা মাছের মা, আমি শেষ পর্যন্ত বলছি, মাছের মা। জ্যৈষ্ঠ মাসে ডিম পারে একবার যে যায়, তারপরে সন্তানরা কই গেল কোনো খোঁজ রাখে না। আওয়ামী লীগ কোনো সময় ভালো সন্তানদেরকে, ত্যাগী গুণী মানুষদেরকে খুব বেশি ধরে রাখতে পারে না। যে কারণে আমি যদি বলতে শুরু করি 49 সন থেকে কারা 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 আওয়ামী লীগ করছিল এবং কারা কারা করতে পারে নাই, কেন করতে পারে নাই, আপনি এটা একটা বিষাদ সিন্ধু হবে। আওয়ামী লীগের সংগঠনের ইতিহাসটা একটা বিষাদ সিন্ধু হবে। আওয়ামী লীগের সুসন্তানেরা খুব বেশি আওয়ামী লীগ করতে পারে নাই। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও বলছিল যে আওয়ামী লীগ আমি নিজের হাতে তৈরি করছিলাম, তাকে কবর দিলাম, কারণ এর কবর
একে কবর দিলাম কেন বলছিল, এবং আমি কৃষক শ্রমিক আওয়ামী লীগ করলাম। বাকশাল করে কিন্তু বঙ্গবন্ধু মারা গেছে, আওয়ামী লীগ করে মারা যায় নাই। আমার কথাটা কি আপনি বুঝতে পারছেন? আওয়ামী লীগের যে কথাটা আপনি বলতেছেন, আওয়ামী লীগ এই যে 15 বছর ক্ষমতা পাইল, এই অবস্থা কেন হবে? আমি তো বুঝি এই অবস্থা তাদের কেন হবে। এই প্রশ্নটা কে কে করবে তাদেরকে? আপনারা কেন এই পথে গেলেন? এত ক্ষমতা পাইলেন, সেটা কাজে আমি আর ওই পথে আমি যাইতে চাই না। আওয়ামী লীগ যা মানে সরকার, আওয়ামী লীগ না, আওয়ামী লীগ সরকার যা করছে শেখ হাসিনার নেতৃত্বে, নিশ্চয়ই ইতিহাসে তার সঠিক বিচার হবে, কি হচ্ছে না হচ্ছে, কি করছে না করছে। জি, এখন ধরেন এই 15 বছরে বিএনপিকে কোথাও টিকতে দেয়নি, কোথাও দাঁড়াতে দেয়নি, অনেক এগুলো আপনি জানেনই ভালো করে, আপনি নিজেও নানানভাবে নিপীড়নের শিকার হয়েছেন। কিন্তু আমরা জানি যে মানে প্রকৃতি শূন্যতা পছন্দ করে না, প্রকৃতি একটা ভারসাম্যের মধ্য দিয়ে চলে। তো আওয়ামী লীগ যদি ফিরতে না পারে, কিংবা ধরেন গত 15 বছরের হিসাবে বলি যে আওয়ামী লীগ এককভাবে ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছে, রাইট? সবাইকে ভ্যানিশ করে দেওয়ার চেষ্টা করেছে, তাদের একক অস্তিত্ব থাকবে, এর কোনো ফায়দা হয় না। আওয়ামী লীগ মানে যে দেশের যে একটা ভারসাম্য দরকার অন্য রাজনৈতিক শক্তির মাধ্যমে, তাতে দেশের ভালো হয়, তাতে দলেরও ভালো হয়, কিন্তু আওয়ামী লীগ সেই ভারসাম্যটি নষ্ট করেছিল। এখন যদি আওয়ামী লীগ বিহীন বাংলাদেশে কি ভারসাম্য থাকবে বলে আপনি মনে করেন? খুব সুন্দর একটা প্রশ্ন করছেন আপনি। এই যে 5ই আগস্টের যারা নেতৃত্ব দিছে বলে, সব নেতৃত্ব যারা হাইজ্যাক করতে চায়, ছেলেরা বলতেছে যে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব নেতৃত্ব দিছে, তারা একটা দল করার চেষ্টা করতেছে। কিন্তু আমি তাদের খবর টবর নিয়ে দেখছি, তারা একটা দল করলে পরে সেই দলটা, তারা যে আদর্শে দলটা গড়তে চায়, দল কিন্তু করতে হবে আপনার আদর্শের উপরে, আদর্শ ছাড়া কোনো দল হবে না। এটা কোনো ক্রিকেট খেলা বা ফুটবল খেলা নয় যে আদর্শ ছাড়া খালি ভালো প্লেয়ার হইলে দল হয়ে যাবে, না। একটা রাজনৈতিক দল করলে তার সামনে একটা আদর্শ লাগবে, একটা নীতি লাগবে, একটা টার্গেট লাগবে। কিন্তু ছেলেরা আমি যা দেখতেছি, তারা যে আদর্শে বিশ্বাস করে, এই আদর্শে বাংলাদেশে 1000 বছর একটা দল হবে না। দল করতে পারে, ঘরে বৈশা বৈশা বকাবকি করতে পারবো, কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। বলা হচ্ছে একটা কিংস পার্টি, বলা হচ্ছে। তবে আমি আমার কথাটা শুনেন, আপনার কথার উত্তর পাবেন। তবে বাংলাদেশের রাজনৈতিক দল একটা হওয়া উচিত এবং হবে। সেই দলটা হবে ভালো মানুষের, সৎ মানুষের, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের। সেই যে ছেলেরা 3টা জেনারেশন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ধ্বংস করতেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্রদের 3টা জেনারেশনকে, আমাদের 3টা জেনারেশন তারা ধ্বংস করতেছে শুধু সমন্বয় হইয়া লোভ এবং লাভের কারণে। এখন তারা সবাই অর্থবিত্তের পিছনে ছুটছে, প্রত্যেকেই, আমার কাছে প্রমাণ আছে অর্থবিত্তের। এর বাইরে যদি কেউ থেকে থাকে, সৎ, সাহসী, দেশপ্রেমিক, ত্যাগী, এরকম একটা ফোর্স এই দেশে গড়ে উঠবে, বেকোয়াম থাকবে না, গড়ে উঠবে। সেই ফোর্সটা যদি সময় এবং সুযোগের সদ্ব্যবহার করতে পারে, তারা এই দেশ পরিচালনা করতে পারবে। কাজে এইটা বেকোয়াম থাকবে না। আপনি বলতেছেন যে শেখ হাসিনা না আসলেই বেকোয়াম হবে না। শেখ হাসিনা নিজে আইসার দাঁড়ানোর মতো অবস্থা বাংলাদেশে নাই। কারণ যত কথাই বলে, আমি একদম সমস্ত ইতিহাস বলতে পারবো, সেই ইতিহাসের প্রেক্ষাপটে আমি বলতে চাই, অনেকে কষ্ট পাবে, বলতে চাই আওয়ামী লীগে যে পার্টি, যারা ক্ষমতায় ছিল, যাদের চেহারাগুলো মানুষ দেখছে, তারা খুব দ্রুততম সময়ে আর মানুষের সামনে এসে দাঁড়াইতে পারবে না। এই পরিবেশটা বাংলাদেশে নাই। তাহলে এই ভ্যাকিউমটা যেটা বলছেন যে একটা একটা দল তো হবেই, তো এই ভ্যাকিউমে যারা, আপনি আমার কথাটা খুব বুঝবার চেষ্টা করেন। মুক্তিযুদ্ধের পক্ষে একটা রাজনৈতিক শক্তি ভালোভাবে গড়ে উঠবে যদি সে তার সন্তানেরা থাকে, সেই সন্তান যদি কোনোদিন আসে, এবং খুব দ্রুত আসবে, বেকোয়াম থাকবে না, খুব দ্রুত আসবে। এই দেশ কোনো সময় রাজাকার আলবদরের ভবিষ্যৎ বংশধরদের কাছে যাবে না।
আমরা আপনার কাছে কি মনে হয় এই যে রাজাকার আল বদর আল শামসের বংশধর কথাটা যে আসছে বারবার করে, এমনটি কি হওয়ার কথা ছিল? না, আমি আপনাকে এই কথাটা বলি, কারণ বাংলাদেশের যে বাংলাদেশ তো আর আফগানিস্তান না। এখানে মানুষ গেউ খায় না, রুটি খায় না। এখানের মানুষ এটা আফগানিস্তান হবে না, তালেবানের দেশ হবে না, এইটা মধ্যপ্রাচ্য হবে না। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মতো এককেন্দ্রিক যে দেশ, এগুলো হবে না এখানে। বাংলাদেশ হলো হাজার বছরের সেই বাংলা, পদ্মা মেঘনা যমুনার সেই পানি, সেই পাহাড়, সেই নদী, সেই সমতল ভূমি, সেই দেশ, সেই সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ। এইখানে গণতন্ত্র থাকবে, মানুষের অধিকার থাকবে, সমস্ত মানুষ মিলেমিশে ধর্ম পালন করবে। মুসলমান তার মসজিদে যাবে, হিন্দু তার মন্দিরে যাবে, কেউ যাত্রা গান করবে, কেউ নাটক করবে, কেউ বাউল গান করবে, কেউ ওয়াজপোর্ট মাহফিল করবে, হ্যাঁ, কেউ সিনেমা করবে, কেউ কবিতা লিখবে। এই বিভিন্ন শ্রেণীর যে একটা সম্মিলন, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, যাত্রা নাটক গান বাউল ওয়াজ মাহফিল সংকীর্তন দুর্গা পূজা, এর যে বাংলাদেশ, এইটাই বাংলাদেশ। এর বাইরে বাংলাদেশ যাবে না। অনেকেই চেষ্টা করে দেখতে পারে। আর ওই যে আমি বলছিলাম কি, ধরেন ৭১-এ আমরা যে স্বাধীনতা পেলাম, আমাদের এক স্বাধীনতার বিরোধিতাকারীরা তাদের বংশধররা একদিন এইভাবে করে মাথা চাড়া দিবে, কিংবা স্বাধীনতা বিরোধী এই শব্দটাই আমাদেরকে আবার ৫৩ বছর পরেও ব্যবহার করতে হবে, এমনটি হওয়ার পেছনে কি কারণ? কারণ হলো শেখ হাসিনার ১৫ বছরের কুশাসন। মানুষ তার প্রতি, তাদের শাসনের প্রতি এত বেশি বিরক্ত ছিল, আপনি দূর থেকে বুঝতে পারবেন না আপু। এত বিরক্ত ছিল, মানুষ মনে করছিল শেখ হাসিনা যা আজরাইল আসুক। এই সুযোগটা কিন্তু স্বাধীনতা বিরোধীরা নিয়েছে। না, এটা নিয়েছে। আপনার স্বাধীনতা বিরোধী ধরেন নিজামী এবং মুজাহিদ, তারা তো বাংলাদেশের মন্ত্রী হয়েছে, তাই না? হয়েছে। তারা বাংলাদেশ নিজামী বা মুজাহিদ, সেটাও আমাদের দুর্বলতার কারণেই হয়েছে। তাহলে আমরা এই জিনিসগুলা আমি আপনাকে একটা কথা বললাম, এখন আমি মনে করছিলাম ৫ই আগস্ট বুঝি ফাইনাল খেলা হয়ে গেছে, কিন্তু আসলে এখন কেন জানি মনে হচ্ছে দিস ইজ নট এ ফাইনাল গেম, এটার জন্য সেমিফাইনাল, ফাইনালটা সামনে আছে। এটার জন্য একটু অপেক্ষা করেন, দেখেন কি হয়। সেই সুসন্তান, সেই সন্তান জাতির মধ্যে যদি কেউ আসে, কেউ আসে যে ডাক দিয়ে বলবে আসো গণতন্ত্রের পথে, আসো মুক্তিযুদ্ধের পথে, আসো ধর্মনিরপেক্ষতা ও সাম্প্রদায়িকতার পথে, আসো সে হিন্দু নয় ওরা মুসলিম, জিজ্ঞাসা কোনো জন, কান্ডারি বলো ডুবিছে মানব সন্তান আবার মার। সেই সন্তান, সেই শক্তি যদি কোনোদিন আসে, আসবে ইনশাল্লাহ, সেটা আসবে, আসতে হবে। এটার জন্য আমি খুব বেশি হতাশ না। এরা যত কিছুই করুক, এই দেশ স্বাধীন। যারা আসবে তাদের সঙ্গে কি আপনি বা আপনারা থাকবেন? আমার বয়স নাই, আমার বয়স তো ৭৭ বছর, আপনি জানেন না? আমার বয়স তো, আমি তো আকাঙ্ক্ষা করব একটা শক্তি আসুক, শুভ শক্তি একটা বাংলাদেশ, তাকে আমি কংগ্রেচুলেট করে মৃত্যুবরণ করতে চাই। একটা শুভ শক্তি আসুক। দুই একটি প্রশ্ন আছে বিএনপি সম্পর্কিত। আমরা দেখলাম যে বিএনপি একটা দাওয়াত পেয়েছে ট্রাম্পের যে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে, এই ব্যাপারে আপনার কোনো ধারণা আছে কিনা? নিজের শক্তি না থাকলে ট্রাম্পে দাওয়াত দিল, চা নাস্তা খাওয়াইলো, ওইটা দিয়ে বন্ধুত্ব হইতে পারে, কিন্তু নিজের জমি দখলে রাখতে হলে নিজের শক্তি থাকতে হবে। বিএনপির সেই শক্তি ইনশাল্লাহ আছে। যদি আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আসে, আল্লাহ যদি রহমত করে, তাহলে 50% বাংলাদেশের সমস্যা, আমি সবসময় বলি, এতেই শেষ হয়ে যাবে। উনি যদি হাইটা খালি উঠতে পারে নয়া পল্টনের দোতলা অফিসে, বাংলাদেশের 50% সমস্যার সমাধান হয়ে যাবে। এবং আমার ধারণা উনি সুস্থ হয়ে আসতে পারবেন। যত চক্রান্তই হোক, আমাদের এই দেশ সঠিক পথে যাবে। আমি মনে করি বিএনপির নাস্তা খাওয়ানো তো সবাই খাওয়াবে। দেখেন না, কুয়েতের আমিরে পাঠায় দিছে, অ্যাম্বুলেন্স পাঠায়, আরো পাঠাবে, আমেরিকার প্রেসিডেন্টও পাঠাবে। কিন্তু ওই শক্তির উপরে আমাদের শক্তি নির্ভর করে না। আমাদের শক্তি আছে বাংলাদেশের মাটিতে এবং জনগণের মধ্যে নিহিত। কাজে আমরা এটার জন্য খুব উৎফুল্ল না। যে আরেকটা শেষ প্রশ্ন করি, যে এখন যে আমরা জামাতের উত্থান দেখছি,
এবং সেই সঙ্গে পাকিস্তানের সঙ্গে গভীর সম্পর্ক দেখছি, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আমি সব দেশের সঙ্গে সম্পর্ক চাই, এমনকি আমি প্রতিবেশী ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই সমান মর্যাদা ভিত্তিতে। কথাটা খুব বোঝা যায়, সমান মর্যাদা। আমি তাকে দাদা ডাকবো, সে আমাকে ভাই ডাকবে, এ আমি চাই। আর পাকিস্তানের সঙ্গে ততদিন সম্পর্ক করা ঠিক হবে না যতদিন পাকিস্তান হাত জোর করে ৭১-এর অপরাধের জন্য ক্ষমা প্রার্থী না হবে বাঙালিদের কাছে। এর আগে যদি কেউ ছোট, সেটা তো আজ পর্যন্ত পাকিস্তানও চায়নি, জামাত ইসলামও চায়নি। চাইনি, জামাতকেও চাইতে হবে। জামাতকে যদি দাঁড়াতে হয়, যত সুন্দর সুন্দর কথাই বলুক, তারা তো বুঝে নাই প্রেক্ষাপটটা কি। খালি মনে করতেছে যে কিছু ওই সুন্দর সুন্দর কথা আল্লাহ রসুল ধর্ম ব্যবসার নামে কইলে পরেই বুঝি মানুষ কিনতে আইব দোকানে। না, মানুষ কিন্তু বুঝে, ধর্ম ব্যবসায়ীকে সেটা আমি বুঝে। যে মৌলভী সাহেবের মিটিং এ ১,০০,০০০ লোক হয়, সেই মৌলভী সাহেব যদি ইলেকশনে দাঁড়ায় উনি ৬,০০০ ভোট পায়। যে ৮৮-র বাড়িতে ১০ লাখ লোক যায়, সে ৮৮-র ছেলে ইলেকশনে দাঁড়াইলে বাঙ্গাতে ৭,০০০ ভোট পায়। এইগুলো আমাদেরকে বুঝায় লাভ নাই। জামাতে ইসলামী দেশে ক্ষমতা দখল করে এটারে পাকিস্তান বানায় ফেলবো, এটা আমি অত ভীত না, যত ভীত তারা যদি কোনো চক্রান্ত করে। আমার মনে হয়েছিল জামাতে ইসলাম সুস্থ পথে চলতেছে ৫ই আগস্টের পরে, কিন্তু পরে দেখা গেল ওনারা যখন বলা শুরু করলেন যে সেনাবাহিনী এবং তারা ছাড়া আর কোনো দেশপ্রেমিক নাই, তখনই আমার মনে হইল ডাল মে কুছ কালা হে। এবং এইটা আমি আপনাদের এই ব্যাপারে সবারই দৃষ্টি থাকবে। এবং জামাত ইসলাম যদি বুদ্ধিমান হয়, তারা বাস্তবতাটা বুঝবে, বাংলাদেশের বাস্তবতাটা। হ্যাঁ, তাদেরকে যদি মানুষ চায়, তারা যদি মেজরিটি হতে পারে, ইসলামিক রাষ্ট্র করবে, আল্লাহর আইন করবে, করুক। কিন্তু এটা জনগণের কাছে তাদের গিয়া ভোট চায় বলতে হবে যে আমাদেরকে ভোট দেন। জনগণ যদি বেশি ভোট তাদেরকে দেয়, বেশি পার্লামেন্ট মেম্বার দেয়, তখনই তারা তাদের কথা বলতে পারবে। চক্রান্ত করে কোনো কিছুই হয় না। আমার ধারণা জামাতের সেই ম্যাচুরিটি আসবে এবং তারা জনগণের মুখাপেক্ষী হয়ে তাদের আদর্শের জন্য জনগণের কাছে প্রার্থী হবে। এটাই হলো আমার কথা। বুঝতে পেরেছি। জনাব ফজলুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনি শেষ যদি কিছু বলতে চান? হ্যাঁ, শেষ করার আগে যদি কিছু বলতে। আমার শেষ কথাটা হইলো, এই দেশের সব মানুষকে ইউনূস সাহেব ডাকুক, সমস্ত রাজনৈতিক দলকে ডাইকে একটা নির্বাচনের ডেট করুক, জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুক, না হলে দেশ খারাপের দিকে যাবে। আমি ওই খারাপটা দেখতে চাই না। ওই যে ছেলেরা যারা দল করতে চায় তারাও দল করে আসুক, আইসা ইলেকশন করে দেখুক কত পার্সেন্ট ভোট তারা পায়। আমি চাই একটা ফেয়ার ইলেকশন খুব দ্রুত হোক, এ হলো কথাটা। এবং ইউনূস সাহেব সবাইকে ডাইকে তাদের ইচ্ছাটা করুক, কোনো কূটকৌশল না করে। আমি আপনাকে সেলুট জানাই, সালাম জানাই। আমার বোন হিসাবে আপনি অনেক দূর থেকে আমার ইন্টারভিউ নিলেন, আপনার আরো উন্নতি হোক, আপনার চ্যানেলের আরো সুনাম হোক, এটা আমি দোয়া করি। আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সেই জন্য আমি অনেক কৃতজ্ঞ। এবং আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশাও রাখছি। বাংলাদেশ যে এখন কঠিন সংকটে রয়েছে, আপনারাই এই সংকট থেকে উত্তরণের জন্য দিক নির্দেশনা দিতে পারেন, পথ দেখাতে পারেন। এর আগেও আপনারা বাংলাদেশকে পথ দেখিয়েছেন, বাংলাদেশের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন। বাংলাদেশ যদি আবারও সেরকম পরিস্থিতির দিকে যায়, নিশ্চয়ই আপনাদের পরামর্শেই বাংলাদেশ আবার রুখে দাঁড়াবে, কখনোই পথ হারাবে না বাংলাদেশ। জনাব ফজলুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ। ভালো থাকুন। জি, আপনিও ভালো থাকেন। খোদা হাফেজ। আমার বোন, আপনি ভালো থাকেন। জি, অনেক ধন্যবাদ। জি, দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে পথ হারাবে না বাংলাদেশ। নানান রকম সংকট জাতির সামনে আসে, কিন্তু বাংলাদেশের মানুষ বারবার প্রতিরোধ গড়ে তুলে জানিয়ে দেয় তারা সঠিক পথেই দেশকে রাখতে চায়। গণতন্ত্র যেমন কোনো বিকল্প নেই, তেমনি মুক্তিযুদ্ধের উপর বাংলাদেশের ভিত্তি প্রতিষ্ঠিত। বাংলাদেশের হত্যার গভীর ওই মুক্তিযুদ্ধের ভেতরই নিহিত। বাংলাদেশের মানুষ বারবার সেটি প্রমাণ করেছে। ভবিষ্যতেও যদি কখনো এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়, নিশ্চয়ই বাংলাদেশের মানুষ সেটি ঘুরে দাঁড়াবে, তাদের অবস্থান শক্ত করেই জানাবে। সবাই ভালো থাকুন। জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।